প্রবাসের কথা চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন। এই নিয়মিত আয়োজনের মধ্যে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রগুলি নিয়ে আলোচনা, এটি বিশেষ আয়োজন। প্রবাসের কথার যুক্তরাষ্ট্রের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহাবুদ্দিন সাগর। আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদকে। মোহাম্মদ সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনায় যাওয়ার আগে আমরা স্থানীয় সংবাদপত্রগুলির প্রধান শিরোনামগুলি দেখে আসবো, তারপর আপনার সঙ্গে আলোচনা যাব, বিশ্লেষণ করব। আমার হাতে রয়েছে ঠিকানার প্রধান শিরোনাম: দেশে দাঙ্গা বাঁধানোর নয়া খেলা, মিত্রের হটকারিতায় ছাত্ররা, মাহফুজের রেড সিগন্যাল। সাপ্তাহিক প্রবাস: অস্বাভাবিক নানা ঘটনার কবলে বাংলাদেশ, প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত ট্রাম্প, 15 সেক্রেটারির মনোনয়ন, মনোনীতদের উপর হামলার অভিযোগ। সাপ্তাহিক আজকাল: বাংলাদেশ এখন অরাজকতার আগ্নেয়গিরি। সাপ্তাহিক নবযুগ: টেক্সাস সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বাধা দূর, কোর্টের রায়। সাপ্তাহিক বাঙালি: চীন, কানাডা, মেক্সিকো পণ্যের ট্যারিফ বসানোর ঘোষণা, গ্যাস, গ্রোসারি সহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে। সাপ্তাহিক বাংলাদেশ: ইসকনের সাথে পুলিশের সংঘর্ষ, হামলায় আহত অর্ধশতাধিক, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা, ভারতের ষড়যন্ত্রে রুখতে জাতীয় ঐক্য। সাপ্তাহিক সাদা কালো: নির্বাচন সংস্কারের দ্বারপ্রান্তে সরকার, চিন্ময় গ্রেপ্তার ও আইনজীবী হত্যা, উত্তাল চট্টগ্রাম। সাপ্তাহিক দেশ: জরুরি অবস্থার দিকে যাচ্ছে দেশ, এই খালেদা জিয়া সেই খালেদা জিয়া, খালেদা জিয়ার হাসিতে হাসল বাংলাদেশ। নিউ ইয়র্ক সময়: বাংলাদেশে অরাজকতা তৈরির ষড়যন্ত্র, পেছনে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ, ট্রাম্প ক্ষমতা বসার আগেই শঙ্কায় 4 লাখ বিদেশি শিক্ষার্থী। আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি? আগে যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের দিয়ে আমরা শুরু করতে চাই। যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করলে আপনি দেখছেন সব পত্রিকায় মোটামুটি যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যে খবরগুলি প্রকাশ হচ্ছে, বিশেষ করে রিপাবলিকানদের জন্য একটি খবর, সেটি হলো যে টেক্সাসে যে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, যেটা আদালতের রায় হয়েছে, এটি রিপাবলিকান গভর্নরের এটা বিজয় হিসেবে দেখছেন। আবার এদিকে ট্রাম্প বলছেন যে অভিবাসীদেরকে তিনি হটাবেন, কঠোর আছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ শাহাবুদ্দিন সাগর। আমি এই অনুষ্ঠানের শুরুতেই চ্যানেলের প্রবাস থেকে প্রবাসীদের নিয়ে বা প্রবাসী কালচারকে বাংলাদেশেও ছড়িয়ে দেয়া, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। গত ইলেকশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কথায় বলতে গেলে যা চেয়েছিলেন তার চেয়ে বেশি পেয়েছেন। তার যে আইডিওলজি, তার যে বক্তব্য, তিনি পরিষ্কার। কতগুলো বিষয়ে উনি একেবারেই স্ট্রেইট এবং ম্যান্ডেটও পেয়েছেন সেভাবে। সুপ্রিম কোর্ট তার পক্ষে, সিনেট তার পক্ষে, তারপরে কংগ্রেস তার পক্ষে, এমনকি যে সকল স্টেট স্যাংচুয়ারি সিটি আমরা হিসাবে বলি, তারাও আমি গত 15 দিনের পর্যালোচনায় দেখতে পাই অনেকটা পরিবর্তন হয়েছে। এবং নিউ ইয়র্ক সহ, নিউ ইয়র্কে আমরা অনেকেই জানি যে ডেমোক্রেটদের জন্যে, অভিবাসীদের জন্য একটা নিরাপদ আশ্রয়। কিন্তু আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণের আগেই অনেক পরিবর্তন আমরা ইতিমধ্যে যেমন দেখেছি, আরও কিছু দেখব। টেক্সাসের কথাটা যেটা আপনি বলেছেন, এখন টেক্সাস অনেকটাই আমেরিকার মানুষ আসার পিছনে বিশাল একটা ভূমিকা রাখে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার থেকে যারা আসেন, যারা বর্ডার ক্রস করে আসেন, বিশাল চাপ গত 2 বছরে আমরা দেখেছি। আইনগতভাবে আমেরিকা চলে এবং সুপ্রিম কোর্টে একটা পাল্টাপাল্টি একসময় একটা রায় হলেও আবার দেখা যায় এটাকে খণ্ডন করার জন্য বা স্থগিত করার জন্য ডেমোক্রেটদের একটা প্রচেষ্টা থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই তার কোর্টের থেকে যেই টেক্সাসের স্টেট সুপ্রিম কোর্ট যেটা বলা হয়, সেখান থেকে এই রায়টা তাকে অনেকটা সাহসী করে তুলবে। তার যে পরিকল্পনা, তার যে প্রচেষ্টা থাকবে আগামী 4 বছর, অন্তত প্রথম 2টা বছর আমরা সিরিয়াসলি দেখব যে তিনি তার এজেন্ডাগুলো বাস্তবায়নে সেদিকে যাচ্ছেন। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের জন্যে, রিপাবলিকানদের ম্যান্ডেটের জন্যে, এমনকি এদেশের অভিবাসীদের জন্যও আতঙ্কিত হওয়ারও জায়গা যেমন আছে, আবার আমার দৃষ্টিতে
এত সুযোগ পেয়ে একটি মহান আমেরিকা হওয়ার সুযোগ কিন্তু থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠতে পারেন একজন সকলের প্রেসিডেন্ট, অথবা আমেরিকা হয়ে উঠতে পারে আগের যে ধারা ইতিহাস যা বলে তার চেয়ে একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যেতে পারে। আমরা এখন একটা মাঝামাঝি থেকে প্রেডিকশন করতে পারি না। বাংলাদেশ কমিউনিটিতে আছেন, বাংলাদেশিদের মধ্যেও এক ধরনের একটা আতঙ্ক আছেন, আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন, বা যারা আতঙ্কে আছে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে, কিন্তু যাকে নিয়ে প্যানিক সিচুয়েশন তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলেননি। যা বলছেন তার যে মনোনীত উপদেষ্টা যারা হবেন, যেটা সিনেটে পাশ হবে, তারাই কিছু কিছু বলছেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন পর্যন্ত একটি কথাও আমরা শুনিনি। কিন্তু মানুষ ইদানিং আপনারা দেখবেন যে নিউ ইয়র্ক সিটিতে যারা অবৈধ অভিবাসী ছিলেন তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ইলেকশনের উইনের পরেই প্রেসিডেন্ট ট্রাম্প যখন সিদ্ধান্ত হয়েই গেল যে উনি হবেন আমাদের 47th প্রেসিডেন্ট, তখন কিন্তু গত 3 দিন যাবৎ দেখা যাচ্ছে যে অনেকেই নিউ ইয়র্ক স্টেট ছাড়ছেন, যেটা নাকি একটা সিগনিফিক্যান্ট অবস্থা যে নিউ ইয়র্কে হয়তোবা পরিবর্তন আসছে। তবে আমি কয়েকজন অ্যাটর্নির সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যাদের কোনো না কোনো পেন্ডিং আছে, যাদের কেস বা যারা কোনো সিস্টেমের মধ্যে ওয়েট করছেন, তাদের জন্য আতঙ্কিত হওয়ার তেমন ভয় নেই, কারণ আমেরিকা চলে আইনে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইচ্ছা তার প্রতিফলনও আমরা সামনে দেখব। সো আমি মনে করি যে বা যারা কোনো একটা ধারাতে আছেন তাদের জন্য ভয় নেই, আর যারা একটা ধারায় যেতে পারবেন আমার মনে হয় বিফোর 20th জানুয়ারি তাদেরকে একটা প্রক্রিয়ায় ঢুকে যাওয়া উচিত। আপনার ট্রাম্প তো বলছে যে বিশেষ করে চীন, অন্যান্য বেশ কটি দেশের উপর যে পণ্যের অতিরিক্ত শুল্ক আরোপ করবেন, এতে কি এই যদি শুল্ক আরোপ করে পণ্য আসা যদি বন্ধ হয়ে যায় বা পণ্য আসার গতি যদি স্লথ হয়ে যায়, সেক্ষেত্রে যে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হবে, তো সেটাতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? যে বিশ্ব রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই কথাগুলো উচ্চারিত হচ্ছে, কে টেনশনে নেই? আপনি নিউ ইয়র্কের অবৈধ অভিবাসী বা যারা আইন শৃঙ্খলা উন্নতি আশা করেন তারা যেমন দমনার মধ্যে আছেন, আমার মনে হয় ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল থেকে শুরু করে চীন, মেক্সিকো, সম্প্রতি গত 3 দিন আগে মেক্সিকান প্রেসিডেন্টও অনেকটা নমনীয় ভাব দেখিয়েছেন যে আমরা আর ওইভাবে দলবদ্ধভাবে পাঠাবো না। আপনি আতঙ্কিত আছেন আমাদের ইউক্রেনের জেলেনস্কি 2, অর্থনৈতিক সাহায্য কি হবে? ট্যারিফ ঘোষণার কথা যেহেতু বলা হয়েছে, ওনার একটা এজেন্ডাতেই ছিল চীন এবং মেক্সিকো সহ কিছুটা আতঙ্কে ইন্ডিয়াও আছেন, তাদের হিউজ এখানে চাকরিজীবী আছেন F1 ভিসায়, তারাও অনেকটা চিন্তায় আছেন। সো আসলেই মেঘের ঘনঘটা দেখছি, কিন্তু আসলে বৃষ্টি কতটা আসবে বা আমাদের ভয়াবহ অবস্থা কতটা আসবে আমার মনে হয় আরও 1-2 সপ্তাহ পরে আমরা কিছুটা বুঝতে পারব। আমি প্রবাস পত্রিকায় দেখলাম যে ট্রাম্পের যে প্রশাসন সাজানো হচ্ছে, অনেক নতুন মুখ, পলিটিশিয়ানও নাই, ব্যবসায়িক কমিউনিটি থেকে নেওয়া হচ্ছে। তারপরে জায়ান্ট ব্যবসায়ী যে ইলন মাস্ক, তাকে এক ধরনের অঘোষিত উপদেষ্টার মতো করে তিনি যেটা চাচ্ছেন তিনি সেটা নিতে পারছেন। তো অনেকে বলছে যে আন্তর্জাতিকভাবে যদি যুদ্ধ না হয়, এটি অর্থনৈতিক যুদ্ধের জন্য ট্রাম্প প্রস্তুত হচ্ছেন। কিন্তু এই প্রশাসন দিয়ে আপনি কতটুকু আশাবাদী যে এই ধরনের নাম যেগুলি শোনা যাচ্ছে? আসলে সিনেটে অ্যামেন্ডমেন্ট ওদেরকে অ্যাপ্রুভ করতে হয়, যেহেতু সিনেট এখন পুরোপুরি রিপাবলিকানদের কন্ট্রোলে। প্রেসিডেন্ট ট্রাম্পও সৃষ্টিকর্তা এমন একটা সুযোগ করে দিয়েছেন, উনি যাকেই নমিনেশন দেবেন এটা নির্দ্বিধায় বলা যায় সিনেটররা সেটা অ্যাগ্রি করে ফেলবেন। সো সেই হিসাবে যদিও আমরা একটা দেখেছি একজনকে অলরেডি পরিবর্তন করা হয়েছে, যেটা অ্যাপ্রুভাল হওয়ার আগে। সো আমার দৃষ্টিতে সবাই পাস করবেন, চলে আসবেন যারা এখন আছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প তো টেনশন নেই, উনি হয়তো বা আরও পরিপক্ক সিনেটর অ্যাডভাইজার ওদের দিতে পারতেন সেক্রেটারি পদে, কিন্তু উনি যাদের প্রতি আস্থাশীল, আপনি ভুলে যাবেন না 4 বছর আগে যখন প্রেসিডেন্ট বাইডেনের ইলেকশনের পরে ওনার ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে, মাইক পেন্সের কাছ থেকে কিন্তু অতটা সহযোগিতা উনি পাননি যেটা উনি চেয়েছিলেন, স্পেশালি যখন নাকি অ্যাপ্রুভাল দেওয়ার ব্যাপার ছিল, মাইক পেন্সের কাছ থেকে সেটা পাননি। সেই জন্য ওনার অভিজ্ঞতা
এবং এই যে বর্তমান সুযোগটা এসেছে তাতে উনি মনে করছেন আমার প্রতি যারা বিশ্বস্ত, যাদের নিয়ে আমি কাজ করতে পারবো, আমি তাদেরকেই মনোনয়ন দেব। এতে ব্যবসায়ীরা প্রাধান্য পাচ্ছেন, এটা ভবিষ্যৎ বলবে। তবে উনি যেহেতু ব্যবসায়িক মানসিকতা রাখেন, উনি ওনার পছন্দের লোকদের, অর্থনীতির যারা চালিকা শক্তি হবেন তাদেরকে বিজনেস এবং আমেরিকাও গ্রেট এটা যেন উনি আবার প্রমাণ করতে পারেন, সেজন্য তিনি ওদের উপরে ডিপেন্ড করছেন। যুক্তরাষ্ট্রের ইস্যুটা শেষ করব আলোচনার মধ্যে। ট্রাম্প ক্ষমতায় আসার আগে বিশেষ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন তিনি ক্ষমতা নিলে বা ক্ষমতায় আসলে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মুহূর্তে থামাতে পারবেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে কি পারবেন ট্রাম্প? ওনার যেটা কাজ উনি করবেন। আর আমি প্রথমেই বলেছিলাম সৃষ্টিকর্তা এমনভাবে তাকে সুযোগ ঢেলে দিয়েছেন, উনি যদি চান ওয়ার্ল্ডের যে কেউ, আপনি প্রেসিডেন্ট ট্রুডো, এই যে আপনাদের যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, তিনিও কিন্তু চিন্তা করছেন কি কি ব্যাপারে আমার সমস্যায় পড়তে হবে। সবার মধ্যেই আপনি জানেন যে গতকালকে ট্রুডো কিন্তু আনঅফিশিয়ালি ওনার সঙ্গে দেখা করেছেন। তার মানে কি, এভরিবডি ইজ কনসার্ন অ্যাবাউট ট্রাম্প। ট্রাম্প কি করতে পারেন, কাপ কতটা বিপজ্জনক হতে পারেন। জেলেনস্কি থেকে শুরু করে পুটিনের সাথে তার ভালো সম্পর্ক আছে, আমরা আগেও দেখেছি 4 বছর আগে। সো আমি মনে করি সবার মধ্যেই একটা, আর উনি কিন্তু প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যুদ্ধবাজ প্রেসিডেন্ট, উনি চাবেন না ওনার নামের পিছনে তেমনটা হোক। আমরা এবার বাংলাদেশের প্রসঙ্গগুলি নিয়ে একটু আলোচনা করতে পারি। আপনি জানেন ইসকনের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, হামলায় আহত হয়েছে 1.5 শতাধিক। চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কেউ বাড়াবাড়ি পছন্দ করি না, আর প্রবাসীরা বাংলাদেশে বৃষ্টি হলে এখানে ছাতা ধরেন, এই যে মানসিকতা, কেন আমরা নস্টালজিক হই, দেশকে নিয়ে আমরা ভাবি, আমরা মনে করি দেশটা ভালো থাকলে আমরা প্রবাসীও ভালো থাকব। আর রাজনৈতিক সিদ্ধান্তে আমার মনে হয় ওনাদেরকে একটুখানি গুছিয়ে আসা উচিত। নির্বাচন সংস্কারের দ্বার প্রান্তে সরকার, এবং বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, না ভোটের বিধান পুনর্বহাল করা, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ ধরনের সংস্কারের মধ্যে তারা বিষয়গুলো অন্তর্ভুক্ত করতেছেন, সংস্কার যে তাদের উদ্যোগ নিয়েছেন সেখানে। এগুলিকে আসলে বাস্তবায়ন করতে পারবেন তারা? আসলে এই সরকারের কাছে চাহিদাটা একটু বেশি আমরা এক্সপেক্ট করতেছি। আমরা যেমন মনে করছি যা এত বছর হয়নি সেটা যেন একবারই করে ফেলতে পারবে। এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী যেভাবে আমরা বলি না কেন, এদের কিন্তু পরবর্তী সংসদই অ্যাপ্রুভাল দিয়ে এটাকে পাশ করাতে হবে, রাষ্ট্র তো এভাবে চলতে পারে না। সো আমার মনে হয় সংস্কারের ব্যাপারে বিভিন্ন কমিটি কাজ করতেছেন, বদিউল আলম নির্বাচন নিয়ে কাজ করতেছেন, ওনার কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। কিছু কিছু পরিবর্তনকে আমি অ্যাপ্রিসিয়েট করি প্রবাসী হিসাবেও, যে 2টি টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, প্রেসিডেন্টের সরাসরি ইলেকশন এটা হতে পারে, তারপরে সংসদ নির্বাচনেও একটা সিস্টেমে থাকবে কারা, তাদেরকে স্বচ্ছ থাকতে হবে, অর্থনৈতিকভাবে সফল থাকতে হবে। পাশাপাশি সবাইকে আমার মনে হয় এই আলোচনায় আমার মনে হয় যে কার কেমন আয় ব্যয়ের হিসাব এটা পরিষ্কার হওয়া উচিত। আমরা একটা সংবাদ দেখলাম, ঢাকার অনেক পত্রিকায় এটি করেছে, যেটা হলো সংকট নিরসনে ডক্টর ইউনূসকে জাতীয় ঐক্য করতে বলল বিএনপি। বাংলাদেশের মানুষ কিছুটা অতীত ভুলে যায়। আমরা যদি অতীত থেকে এভাবে বলি, মানুষের চেঞ্জ আসবে। বিদেশে যে টাকা পাচার হয়েছিল, আমরা একটু সংক্ষিপ্তভাবে যদি বলি 17 লক্ষ কোটি টাকা, এটা কি ফেরত আনা সম্ভব? জাস্ট অল্পের মধ্যে যদি আপনি বলেন। আমি ডক্টর বিরূপাক্ষ পাল একটা লেখা লিখেছিলেন এই সপ্তাহে, দেখলাম যে ডক্টর ইউনূসের প্রভাব খাটিয়ে আমরা আমেরিকাও কিন্তু মানি লন্ডারিংটা খুব ডেঞ্জারাসভাবে দেখা হয়। আমাদের বাংলাদেশেরও যারা এটা করেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে 10% লোকও হয়তো না, কিন্তু 10%-এর সংখ্যাটাই এত বেশি, আমার ভলিউম এত বেশি, যেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ আছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমানে যে দায়িত্বে আছেন তারা যদি ইউনূসের প্রভাব হোক সবার জন্য একটা সুন্দরভাবে করে অর্থগুলি ফেরত নেওয়া যায়, আমাদের দেশেই তো অর্থ। ধন্যবাদ মোহাম্মদ সাঈদ, আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন, আলোচনা করেছেন। দর্শক, আগামী সপ্তাহে আবারও কোনো নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা চ্যানেল আইয়ের পর্দায় থাকুন। সবাইকে ধন্যবাদ।